আমি আর হোসেন দিলওয়ার বসেছি হঠাৎ করেই। আমরা একটু কথাবার্তা বলবো, ওই যেরকম কথাবার্তা হয় আর কি, তাৎক্ষণিক এলেবেলে কথাবার্তা, হঠাৎ করে যেসব কথা মুখে আসবে, মনে আসবে, মাথায় আসবে, সেগুলো নিয়েই বাতচিত করব। তো হোসেন দিলওয়ারকে আমরা চিনি একভাবে, অন্যরা চেনেন আরেকভাবে। আমরা চিনি হচ্ছে কবি এবং সাহিত্য সম্পাদক হিসেবে। তার সম্পাদনায় অনলাইন ম্যাগাজিন দূরের সাইকেল অফলাইনেও বের হয়, অনেক দিন ধরেই বের হচ্ছে। আর তিনি জন্মগ্রহণ করেছেন 1963 সালে ঝালকাঠিতে, পেশায় শিশু চিকিৎসক। এই শিশু চিকিৎসক হওয়ার কারণেই বলছিলাম যে আমরা চিনি একভাবে, অন্যরা চিনেন অন্যভাবে। রোগীরা হয়তো তাকে চিকিৎসক হিসেবেই চিনেন, ভালো চিকিৎসক হিসেবে জানেনও। তিনি দীর্ঘদিন যে ঢাকা শিশু হাসপাতাল সেটাতে ছিলেন, এখন ওইখান থেকে অবসর নিয়েছেন, ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন। আর তার কবিতার বই, কবিতার প্রতি তার একটা অসীম অসীম দুর্বলতা আছে। তো কবিতার বই হচ্ছে হরিণ নিদ্রার নাচ, অন্তরিক্ষে রোদের বাগান, তারপর আছে কাজঘরে বিষাদ জোনাকি, একলিমার গাথা, নীল ভাটফুল। এই 5টি কবিতার বই, 5 রকম নাম, 5 রকম দোতনা, 5 রকম ব্যঞ্জনা তাকে চিনিয়ে দিচ্ছে একটা বৈচিত্র্যের লোক হিসেবে। তো আমি দিলওয়ার ভাইয়ের কাছে জানতে চাইব যে চিকিৎসক এবং কবিতা, এই দুইটার মধ্যে ব্যক্তিগত জীবনে আপনি কিভাবে সমন্বয় করেন? ধন্যবাদ বন্ধু সুলতান ভাই। শুভ সন্ধ্যা। চিকিৎসক যখন আসলে চিকিৎসক যখন কবি। যখন লেখালেখি করি তখন তো মানে একটা লেখালেখি নিয়েই থাকি, হুম। আবার যখন চিকিৎসক থাকি রুগী দেখি ওইটা নিয়েই থাকি, দুইটা আলাদা আলাদা সময় থাকি। না, একটার মধ্যে আরেকটা প্রবেশ করে কিনা, ঢুকে যায় কিনা? আহ, ঢুকে যাইতে চায় কিন্তু আলাদা করে রাখতে হবে, আলাদা করে রাখতে হয়। কারণ রুগী দেখার সময় কবিতা ঢুকলে তো সে মুশকিল। সমস্যা হয়ে যাবে। আবার আমরা তো জানি যে চিকিৎসা বিজ্ঞানের কিছু কিছু জায়গা আছে যেগুলোতে কবিতা, সঙ্গীত এগুলো খুব কাজেও লাগে। কাজে লাগে, হ্যাঁ হ্যাঁ, সংযোগটা লাগে, মানব দেহের তো এটা লাগে, সেই হ্যাঁ। জায়গা থেকে আপনার কি মনে হয় যে একজন চিকিৎসকের কবি হলে কিছু বাড়তি সুবিধা পায় রোগীরা? আচরণের চিকিৎসকের জায়গা থেকে, সেটা হয়তো তারপরে যেটা হয়, সান্ত্বনা, শুশ্রূষা, যেমন আমরা যে আশ্বাস, এইসবের জায়গা থেকে? হ্যাঁ, যেমন আমরা দেখলাম যেটা যে মোগল সাম্রাজ্য খুব সবাই খুবই ছিল, মানে কি বলে, যুদ্ধংদেহী, কিন্তু হুম, একজন কবিও ছিল মোগল সম্রাট হুমায়ুন। হুম, সে কিন্তু মানবতাবাদী ছিল। সে শেরশাহকে অনেকবার ছেড়ে দিয়েছে। হুম, হুম। হ্যাঁ, শেরশাহ তার সাথে বেইমানি করেছে, তারপরে সে ছেড়ে দিয়েছে। বাবরও কবি একজন ছিলেন। কবি বাবর, যেটা জহিরুদ্দিন বাবর শাহ, হুম, হ্যাঁ সেও কবি ছিল। উনি তো উজবেকিস্তান থেকে আসছিল, হুম, কোথা হুম। থেকে জানি, উজবেকিস্তানে, ওই তো হ্যাঁ সমরখন্দ এইগুলোর দিক সমরখন্দ থেকে। থেকে এই দেশে, হ্যাঁ। এরা কিন্তু খুব মনে হয় কিছুটা ঠিক মমতা সমরখন্দ থাকে। কিনা মনে নাই আমার। আফগানিস্তানের মূল আহ, জায়গাটা হলো আফগানিস্তানে, ওদের পরগনা না, টরগনা ওইদিকেই ছিল। উজবেকিস্তান থেকে আসছে। হ্যাঁ, ওই দিকটাই ছিল। তখন তো আর হ্যাঁ, ওরকম উজবেকিস্তান আফগানিস্তান মানে আলাদা ছিল এই না, করে বর্ডার ছিল না। আসছে আর কি, হুম। জয় করার জন্য জয় করার জন্য ওইখান আসা, থেকে হ্যাঁ। বিতাড়িত হয়ে আসছে বিতাড়িত অনেকে। হয়ে আসা বা হলো যে ভাগ্যান্বেষণে আসা সম্রাট হওয়ার বলতে জন্যই পারেন, আসছে হ্যাঁ। এরা আসলে। সম্রাট আমি হবো, যেখানে যাই আমরা সম্রাটের এখন থাকি। কবিতায় কি এরকম ব্যাপার থাকে যে কবিতায়ও নিজের রাজ্যে নিজে সম্রাট, এরকম কোনো ব্যাপার কি মানে ঘটে আমি কবিতা নিজের যখন মধ্যে লিখি, যখন কবিতা লেখে? নিজেরে আসলে কবিতা হয় না, এরকমই তো মনে হয়। আমি যখন কবিতা লিখি মনে হয় কিছু একটা হচ্ছে, পরে আবার মনে হয় যে না, এগুলো তো কিছুই হলো না। হুম। সম্রাট মনে হয় না, কবিতা কিছু হয় না বলে মনে হয়। মানে এটা কি না হওয়ার লড়াই এক ধরনের, যে হয় না মানে কেন, হবে, এর চেয়ে ভালো একটা এর কবিতা চেয়ে হোক, ভালো হবে। ভালো হোক, আমার মনে হয়। আমি ভালো কবিতাগুলা এখনো লেখা হয় নাই, চেষ্টা করতেছি ভালো কিছু কবিতা লিখতে পারি যদি। আচ্ছা। যেমন আমার এখনকার লেখাগুলি, নতুন লেখাগুলি কিছু পরিবর্তন চাচ্ছি লেখার মধ্যে, যে আগে যেগুলো লিখছি ঠিক হচ্ছে না, একই রকম লেখা হচ্ছে, অনেকের সাথে লেখার এমাল গাম হয়ে যাচ্ছে, একটু নতুন করে নতুন ভাবে কিছু হুম। চিন্তা করি, এরকম আপনি কবিতার মধ্যে। কবিতার সময় আমরা তো সবাই আসলে এখন মডার্ন পোয়েট্রির মধ্যেই বসবাস করি। তো সেই জায়গার মধ্যেও তো প্রত্যেকের একটা আলাদা আলাদা জায়গা থাকে, নিজেকে শনাক্ত করা, নিজেকে আইডেন্টিফাই করা বা নিজেকে চিহ্নিত করা, হ্যাঁ? নিজের নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে, নিজস্ব রীতি, স্টাইল এইসব দিয়ে কবিতার মধ্যে, এইসব ক্ষেত্রে আপনার প্রায়োরিটির জায়গা কি, আপনার অভিমত?
আমি যে টুলসগুলি ব্যবহার করি, আমি হুম, চাই হুম। যে টুলসগুলি মানে হোক, যে ক্লিশে না হোক, অনেক ব্যবহার হয়েছে এই টুলসগুলিকে আমি অ্যাভয়েড করার, হুম, হুম। প্রত্যাহার করার চেষ্টা করি। নতুন যে আইডিয়া আসলো, নতুন আইডিয়াগুলি নেওয়ার চেষ্টা করি কবিতায় বা আমার চিন্তায়। এটা আর কি। আমি আমার কবিতা নিয়ে আমি অত বেশি না, মানে মানে উচ্চাভিলাষী। উচ্চাভিলাষী না। মনে হয় না আমার এগুলি কবিতা হয়, এরকম মনে তারপরে হয়। কি আপনি আপনার এটা এক ধরনের না, আমার যাপনের মধ্যে অংশ, তৃপ্তি নাই। প্রতিদিনের যাপনের অংশ, জীবনযাপনের অংশ? যাপনের অংশ, অবসর কাটানোর একটা অংশ। হুম, হুম, হুম। হ্যাঁ, তো প্রচণ্ড ব্যস্ত থাকি। কিছু কবিতা পড়ি, কবিতা ছাড়া তো অন্য কিছু পড়িও না তেমন। কবিতা যদি আসে মাথায়, হুম, হুম, একটু হুম। লিখে ফেলি এই আর কি। আমি তো ফেসবুকেই লিখি। হুম, আমার লেখা ফেসবুকে পড়ে থাকে। অনেক কবিতা কালেকশনও করা হয় না, সংগ্রহ হুম, করা হুম। হয় না। ফেসবুকের বাইরে লিখি না। উম, বর্তমান বা অতীত কবিদের মধ্যে কার কবিতা খুব ভালো লাগে আপনার? উম, মানে কার কবিতা ভালো লাগে এটা বলতে গেলে একটা একটা হলো ভালো লাগা, আর একটা হলো একটা আছে। আমি অনুপ্রাণিত হওয়া। জীবিত কবিদের নাম বলতে চাই না। হুম, হুম, হুম। এটা হয় বললাম, একটা কনফ্লিক্ট হয়ে এটা যায় আর কি। কনফ্লিক্ট হয়ে যায়। যেমন আমি যদি বলি আজকে যে না আমার মজনু শাহর কবিতা ভালো লাগে বা মাসুদ খান হুম, হুম, কবিতা ভালো লাগে, তার চেয়ে যদি আমি বলি আমার আবুল হাসানের কবিতা ভালো লাগে, এটা সেফ জোন তৈরি হুম, হুম, থাকে। হুম। আবুল হাসান বা জীবনানন্দ দাশের কবিতা ভালো লাগে, বা আমার বিনয় মজুমদারের কবিতা ভালো লাগে। আরেকজনকে জানি, ওই যে আমি একটা সংখ্যা করলাম, আহ, আমাদের যে কবি এখানকার যে মারা গেল, যে কলকাতার বিনয়, বিনয় মজুমদার বললাম, আর একটা সংখ্যা করছিলাম, আমার নাম উৎপল। উৎপল কুমার বসু, হুম। তার কবিতা প্রচন্ড ভালো লাগে। উৎপলের যে সেগুলো খুবই ভালো লাগে। কবিতা, সাহিত্য এইটা আসলে কিভাবে ফাংশন করে? কিভাবে একটা সোসাইটির মধ্যে একটা কি বলে যে সম্মেলন বা একটা মেলবন্ধন কিভাবে তৈরি করে? বিশেষ করে আমরা যদি দেখি যে বাংলা ভাষা আমাদের এখানে আছে, বাংলা ভাষা পশ্চিমবঙ্গে আছে, বাংলা ভাষা ত্রিপুরায় আছে, বাংলা ভাষা আসামে আছে, বাংলা ভাষা লন্ডনে আছে, বাংলা ভাষাভাষীর লোক, বাংলা সংস্কৃতির মানুষ আমেরিকায় আছে। তো এই পুরো জায়গাটার মধ্যে কিভাবে একটা সার্কেলিং করে কবিতা, সাহিত্য, সংস্কৃতি, আপনি কি মনে করেন যে কবিতা এখানে মানে কতটুকু শক্তিশালী টুলস হিসেবে ভূমিকা রাখতে পারে? কবিতা বা সাহিত্যকে সংস্কৃতি একটা অংশ, আলাদা না। হুম, হ্যাঁ, কবিতা বারবার পাল্টায়, সাহিত্য সংস্কৃতি পাল্টায়, মানুষের দর্শন চিন্তা ভাবনা পাল্টায়। মানে সমাজ, আজকে সমাজের যে পরিবর্তন, কবিতাকে সে কিভাবে নিচ্ছে, পজিটিভলি নিচ্ছে কিনা, কবিতার ভিতরে আজকে মানুষ আত্মস্থ হতে পারছে কিনা। আমার মনে হচ্ছে যে এই প্রজন্মটা এখন যারা বাংলায় কথা বলি, বা আমাদের ভৌগোলিক মানচিত্রের বাহিরে, হুম, হুম, বাংলাদেশের হুম, বাহিরে যারা আছে, কবিতা একটা হতে পারে সংযোগের স্থল। এবং আমি মনে করি যে এই সংযোগটা খুব মুষ্টিমেয় মানুষের মধ্যে হয়। খুব মানে কবিতা বা সংস্কৃতি ব্যাপক মানুষের মধ্যে থেকে সংযোগ তৈরি করতে পারছে না, হুম। না এটা মনে এটা হয়। তো কখনোই ব্যাপক মানুষের মধ্যে সংযোগ তৈরি করার জিনিসও না এটা, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যেটা হয় যে যে লোকগুলোর মধ্যে এটা সংযোগ তৈরি করে আমরা দেখবো যে প্রকারান্তরে এই লোকগুলোই কিন্তু মনে হয় সোসাইটিকে আপন, লিড সে করে। লিড করে, মনে হয় যে সে লোকটা আপন। আমি এখানে, হুম, 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 আমি গেলাম আজকে কলকাতা, ওখানে গিয়ে আমি জোহর সেন মজুমদারকে হুম, খুঁজলাম, হুম, যে আমার মনে হয় জোহর সেন মজুমদার সে আমার আপন, হুম, হুম, হুম। এরকম আর কি। আবার দেখা গেল যে আমি যেটা বলছিলাম যে এই যে ধরেন যে মুষ্টিমেয় লোকের কথা বললেন, একটা সমাজে যে পরিবর্তনগুলো আসে সেই পরিবর্তনগুলোর ক্ষেত্রে এই লোকগুলোই কিন্তু ভূমিকা রাখে, একটা বড় ভূমিকা রাখে। এবং সমাজকে যদি আমরা বলি যে অগ্রসর করে নিয়ে যাওয়া, সেই লোকগুলোই হয়তো নিয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি নিজেকে কি মনে করেন যে আমি একটা পরোক্ষভাবে এরকম একটা ভূমিকা রাখছি? এটা কখনো মনে হয় কিনা? এটা আমার কাছে মনে হয় না। হুম। আমার একটা ভূমিকা কবিতা, তো আপনি রাখছেনই, যে চিকিৎসক হিসেবে একটা ভূমিকা হ্যাঁ, রাখছেন, একটা বড় ভূমিকাই চিকিৎসক রাখছেন। হিসাবে একটা ভূমিকা থাকে, আছে। কিন্তু কবিতায় কোনো ভূমিকা আছে বা কবিতা সমাজ পরিবর্তনে কতটুকু কাজে লাগে আমার মনে হয় না। নজরুল হয়তো তখনকার যে আর্থসামাজিক হুম, আন্দোলন হুম, হুম। ছিল, প্রেক্ষাপট ভিন্ন ছিল। এখন যেটা বলতেছি যে এখনকার সময়েও আন্দোলন বা বিভিন্ন এইসব স্লোগান বা কবিতার কিছু অংশ কাজে লাগে, আন্দোলনকে বেগবান করে বা সমাজ পরিবর্তন করে। যেমন আমরা যদি দেখি ফরাসি আন্দোলন, হুম, হুম। হ্যাঁ, সেখানেও ফরাসি বিপ্লব যেটা হলো, শিল্প বিপ্লব একটা, একটা বড় এখানে ভূমিকা একটা বড় রেখেছে। ভূমিকা, এটা কি বলে এটাকে, বলা যেতে পারে যে একটা বিশ্বকেই পাল্টে ই দিয়েছে সেটা, হিসাবে হ্যাঁ। কাছে, বিশ্বকে কাজ হুম। যে পাবলো পিকাসো আসছে আসছে,
হ্যাঁ, একটা প্রভাবক হিসাবে কাজ হ্যাঁ, প্রভাবক করেছে হিসেবে সেটা। লিওনার্দো দা ভিঞ্চিদের সেটা হলো সময় থেকে লিওনার্দো দা ভিঞ্চি। পরবর্তী এটাই হলো পর্যন্ত। যে একটা নৌকা চলছে, তাকে তার অনুকূলে একটা স্রোত দিয়া দিল। হুম হুম হুম। তো এইটুকুই, একটা কবিতা প্রত্যক্ষভাবে পরিবর্তন করে না, সে পরোক্ষে একটা স্রোত দিয়া দেয়, হুম হুম একটা হাওয়া দেয়, একটা হাওয়া লাগে পালে, হুম। সেইভাবে পরিবর্তন সূচনা হয়। মানে একদম মানুষ রবীন্দ্রনাথের গানের উদ্দীপ্ত মতো, হয়, হাওয়া মানুষ, লাগে গানের মানুষের দরকার পালে। আছে, মানুষের একটা বিনোদনের দরকার আছে। হ্যাঁ, মানুষ বিনোদন পায়, মানুষ বিপ্লবে আনন্দিত হয়, আন্দোলিত হয় হুম হুম কবিতার মাধ্যমে। এটা হইতে পারে। এটা আমার কবিতায় সেরকম, আমার কবিতাটা খুব নরম কবিতা, ওই হুম হুম। বিপ্লব বা আন্দোলন বা আন্দোলিত হওয়ার মতো কবিতা না। না, কবিতা তো একটা বড় ভূমিকা রাখে, হলো পরোক্ষ ভূমিকা আমরা যেটাকে বলি আর কি। পরোক্ষ ভূমিকা এই অর্থে যে আপনিই বলছিলেন যে শিল্প বিপ্লবের কথা বলছিলেন, হুম যে হুম কবিতা হলো যে খুব কোমল ভাবে মানুষের আহ, মনস্তত্ত্বকেই পাল্টে দেয়, ধীরে ধীরে মানুষের বিশ্বাস মূল্যবোধ এইগুলোকে পাল্টে দিতে থাকে, মানুষের চেতনার কাঠামো পরিবর্তন করে দিতে থাকে। তো সেই সেই সব ক্ষেত্রে কিন্তু কোমল কবিতাগুলো দীর্ঘস্থায়ী প্রভাব রাখে অনেক সময়। আপনার কি মনে হয়, রাখে কি? হ্যাঁ হ্যাঁ, সেটাই কোমল কবিতা, বা যে কবিতার মধ্যে দর্শন আছে, গভীরতা আছে, হুম হুম এগুলা স্থায়িত্ব একটু বেশি। এই যেমন জীবন দাসে আমরা দেখতে পাই, বা হুম হুম। আবুল হাসানে দেখতে পাই। হ্যাঁ, কোমল কবিতাই কোমল কিন্তু। কবিতাগুলো, এবং হলো যে এক ধরনের বিপন্ন মানুষের কণ্ঠস্বর বলা যেতে পারে বিপন্ন তাদের। মানুষের বিপন্ন বিস্ময় হয়ে হুম আসে। হুম। তো এখন আমরা যে সময়টায় বসবাস করছি, এই সময়ে এসে আমরা যদি আমরা যেসব কবিতা লিখছি, আপনি কি মনে করেন যে আপনি তো বলছিলেন আপনার কথা যে আমার কবিতা আমি যেরকম লিখতে চাই সেরকম হচ্ছে না, হচ্ছে না। কিন্তু পরিপার্শ্বের মধ্যে বা যে কবিতা পরিবেশের মধ্যে আমরা বসবাস করি, সেই পরিবেশের মধ্যে যেসব কবিতা লেখা হচ্ছে, আপনার কি মনে হয় সেগুলো হচ্ছে? না, আসলে যেটা পরিবেশ বা আমি যে সময়ে বসবাস করছি, সময়টা বহিরঙ্গে, আমি এই সময়ের সাথে একাত্ম নই। হুম হুম মানে আমি ঠিক নিজেকে এক করতে পারি না। আবার আমি যেইভাবে কবিতা লিখি, যখন আমি কবিতা লিখি আমি একা হয়ে যাই, সেই পরিবেশটা পাল্টে যায়। হুম। তখন আর ওই বাহিরের পরিবেশটা আমার সাথে থাকে না। থাকে না। আমি তখন নিজেকে নিয়ে চিন্তা করি, আমার ভিতরে আমি থাকি, আমার চিন্তা থাকে, হুম আমার মধ্যে একটা ঘোর থাকে। আমি এই এইখান থেকে কোথায় যাচ্ছি, বা একটা কবিতা লেখা শুরু করলাম, আমি যেখান থেকে শুরু করতে চাই, বা লেখার পরে দেখা যাবে যে আমি এটা তো এইভাবেই চিন্তা করি না, এটা কোথা থেকে কোথায় চলে হুম আসলো, এরকম আর কি। এখনকার যে পরিবেশ বলি বা রাজনৈতিক গীত, এটার সাথে আমি একাত্মতা হতে পারি না হুম কখনো। হুম হুম আমি নিজেকে যখন কবিতা লিখি আলাদা করে, আমার একটা আলাদা একটা পরিবেশ তৈরি হয়। হুম। এই পরিবেশের সাথে এই বাস্তব সময়ের পরিবেশের কোনো একটা বাস্তবের খুব একটা পরিবেশের কোনো সম্পর্ক সম্পর্ক নাই, থাকে না। একটু সম্পর্কহীন একটা পরিবেশ। হুম। মানে পরিবেশের মধ্যে থেকেও একটা কি আলাদা বলে যে ভাই, আলাদা পরিবেশ, দূরত্ব ওই তৈরি হয়ে পরিবেশটা যায়। আমার উপরে কোনো প্রভাব ফেলে না, হুম হুম হুম। বাইরের পরিবেশ আলাদা থাকে। আর বিশ্ব কবিতার মধ্যে আপনার কাদের কবিতা পছন্দ বা ভালো লাগা? বিশ্ব কবিতা আমি হ্যাঁ। খুব একটা পড়ি নাই। হ্যাঁ, বিশ্ব কবিতা খুব একটা পড়ি, ডিলান টমাসের কবিতা ভালো লাগে, হুম। শেলির কবিতা ভালো লাগে, আর ওই যে আহ, মহিলা যে মারা গেল, কি নাম, আত্মহত্যা করলো যে, সিলভিয়া। সিলভিয়া প্লাথ, মায়াকোভস্কি, এদের কবিতা ভালো হুম লাগে। এদের মধ্যে অনেকে মানে সংগ্রাম, আমাদের দেশের মতো সংগ্রামের কবিতা আসছে। বেলুচ কবিতা ভালো লাগে। হুম হ্যাঁ, এই আর কি। খুব বেশি বিশ্ব কবিতা পড়া হয় না। হুম। হ্যাঁ, কয়েকদিন কবিতার বাইরে অন্য যেসব লেখালেখির জায়গা আছে, মানে কথা সাহিত্য, গদ্য, সেগুলোর মধ্যে বিচরণ করতে কেমন লাগে আপনার, বা বা আগে বিচরণটা পড়তাম, কেমন? এখন পড়ি না। না, নিজে হ্যাঁ, নিজে কি এখন লিখতে চান এখন কিনা? পড়ি না, আমার এই লেখার ইচ্ছা নাই। শুধু কবিতার কবি, মধ্যে কথা আপনি সাহিত্য থাকতে বা এই চান? লেখার ইচ্ছা নাই। কেন সেটা? আগে পড়তাম, মানে আমার ভালো লাগে না, আমি ওটা লিখবো না এরকম একটা পদ। আচ্ছা, আচ্ছা। আগে ভালো লাগতো, যেমন কমল কুমার মজুমদার ভালো লাগতো, হুম, গোলাপ হুম, সুন্দরী, হুম, একটা লাইন কত লম্বা হইতে পারে। হুম, হ্যাঁ, এই ভালো লাগতো যে লোকটা লিখতেছে লাইনটা নিয়ে, বা মত্রে দেবী নহন্যতে হুম, দেবী লিখছে, মনে হচ্ছে যে এই জিনিসটা তো আমার মধ্যে এটা হয়তো ছিল। হুম, হ্যাঁ, সে লিখে ফেলছে এরকম, যে এই জিনিসটা সে লিখছে, কিন্তু এই কথাগুলো তো আমার। হুম। তখন আমি ওটার সাথে কমিউনিকেট করি না, এইটাই, একাত্ম হওয়া যেটা। এটাই আমার প্রিয়, কেন হুম। সে আমার কথাটাই লিখলো। সামনের কি বইপত্র আসছে বই শিগগিরই? আসবে, বহুদূরে পাতার শহর, সব কবিতা ফেসবুকে আছে। কি নাম বইটা? বহুদূরে পাতার শহর, বহু দূরে পাতার পাতার শহর। শহর। বাহ! সুন্দর নাম।
তো এটা মানে কত দূরে এই পাতার শহর? জানি না, আমি জানি না ঠিক পাতার শহর, আমি খুঁজতেছি। আচ্ছা, মানে কবিতার মধ্যে বা কবিতার বইটার মধ্যে আমরা হয়তো এই ব্যঞ্জনাটাই এটা পাওয়া পাবো। যাবে, বহুদূরে পাতার শহর। ওই কবিতা একটা আছে, বহুদূরে পাতার শহর, নৈবেদ্যের কবিতাটা কি মনে নৈশব্দের আছে আপনার? বালিহাস, হ্যাঁ। ছেড়ে যাচ্ছি মস্তান ঘর। লাইনটা এরকম, আমার ফেসবুকে আছে, আমি কি পড়বো? হ্যাঁ, পড়তে পারি। একটা কবিতা পড়ি হ্যাঁ, তাহলে। হ্যাঁ, আছে, নিশ্চয়ই, নিশ্চয়ই। আমার তো একটু চোখে সমস্যা, এটা খুলে নেই তাহলে। ও কাছে দেখতে সমস্যা না নাকি? না, অপারেশন করছে, অ্যাডজাস্ট করতে, দুইটা আহ, চোখ অপারেশন করবো তো। আরেকটা ডানটা অপারেশন তো হলো আপনার শিগগিরই 22 তারিখ করবেন। করে হ্যাঁ, ফেলবো। 22 তারিখ। চোখে আলোটা লাগে এখন, করবো। তাহলে আমরা ওই কবিতাটা শুনি, নাম কবিতাটা, বইটার যে বইটা আগামী বইমেলায় আসবে সেই কবিতাটাই শুনি, বহু দূরে পাতার শহর, বইয়ের নাম কবিতাটি। কেউ কেউ পাথর হতে হতে পাথর বিছিয়ে রাখে পাথর সন্ধ্যায়, তুমি আয়ুধ দণ্ডরাজ অজস্রে লিখে রাখি তাতে গন্ধমের ফুল। হিমলগ্ন রাত, এই সাহারা সময়, মৈথুন মগ্ন পড়ে থাকে একা, বহুদূরে পাতার শহর, নৈশব্দের বালিহাস, দেখো ছেড়ে যাচ্ছে মস্তাঙ্গ। বাহ, মানে আপনি নিজেই একটা নৈশব্দের বালিহাস। মহাস্থানগর ছেড়ে বহু দূরে পাতার শহরের দিকে যাত্রা। যাচ্ছি। তো এই যাত্রা অব্যাহত থাকুক। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ সুলতান ভাই।